অনেক অনেক শুভেচ্ছা এই ক্লাসে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা শিখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 7ম অধ্যায়। তো এই অধ্যায়টি মোটামুটি আকারে কঠিনই, কারণ আমরা এই অধ্যায়ের ভাষাগুলো বুঝতে পারি না, তাই অধ্যায়টি আমাদের কাছে কঠিন মনে হয়। তো এই ক্লাসে আমরা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এই ক্লাসটি ভালোভাবে করলে এই অধ্যায়ের মধ্যে যে ভীতিগুলো রয়েছে এগুলো দূর হবে। আর এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ এবং সিকিউ আসবে তা অনেক ভালোভাবে লেখা যাবে এবং ভালো একটি মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ক্লাস শুরু করে দিই। তো প্রথমে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। প্রথমেই দেখব বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। বাংলাদেশ সরকারের অঙ্গ বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ যদি দেখি, তাহলে আমরা প্রথমে 1 নম্বরেই দেখব আমাদের নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ। তারপর 2 নাম্বার হলো আইন বিভাগ। আইন বিভাগ। 1 নাম্বার নির্বাহী বিভাগ, 2 নাম্বার আইন বিভাগ এবং 3 নাম্বার হলো বিচার বিভাগ। 3 নাম্বার হলো বিচার বিভাগ। বিচার বিভাগ। 3 নাম্বার হলো বিচার বিভাগ। তাহলে আমরা কি দেখলাম? বাংলাদেশ সরকারের অঙ্গসমূহের মধ্যে 3টি ভাগ রয়েছে। প্রথমটি হলো নির্বাহী বিভাগ, 2 নাম্বার আইন বিভাগ এবং 3 নাম্বার বিচার বিভাগ। তো আমরা প্রথমেই নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করব। 1 নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে নির্বাহী বিভাগ হলো সরকার পরিচালনার মূল স্তম্ভ হলো আমাদের নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ কি? নির্বাহী বিভাগ হলো সরকার পরিচালনার মূল স্তম্ভ। সরকার পরিচালনার মূল স্তম্ভ। সরকার পরিচালনার মূল স্তম্ভ এবং রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তারাই হলো নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। আর কি? রাষ্ট্র পরিচালনার কাজের সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত রাষ্ট্র পরিচালনার কাজের সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তারা নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। তারা নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ জড়িত, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সকল ব্যক্তিবর্গ, মানে যে মানুষগুলা জড়িত রয়েছে তারাই হলো আমাদের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত।
আর নির্বাহী বিভাগের ক্ষমতা যদি দেখি তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে একটি হলো সংসদীয় ক্ষমতা, একটি হলো রাষ্ট্রপতির ক্ষমতা। একটি হলো সংসদীয় ক্ষমতা, একটি হলো রাষ্ট্রপতির ক্ষমতা। আমাদের সংসদীয় ক্ষমতা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর হাতে। সংসদীয় ক্ষমতা কে নির্ধারণ করবে? প্রধানমন্ত্রী। সংসদীয় যে ক্ষমতা রয়েছে সংসদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখবে আমাদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণে রাখবে রাষ্ট্রপতি। সংসদের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে, আর রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তো নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করতে গেলে এতটুকুই করা যায় যে সরকার পরিচালনার মূল স্তম্ভ হলো আমাদের নির্বাহী বিভাগ, আর রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তারা নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। নির্বাহী বিভাগের ক্ষমতা হলো দুইটি, একটি হলো সংসদের ক্ষমতা, একটি হলো রাষ্ট্রপতির ক্ষমতা। সংসদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখবে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রপতি। তারপর আমরা দ্বিতীয় 2 নাম্বার অর্থাৎ আইন বিভাগ দেখব। আইন বিভাগ হলো আইন প্রণয়ন করা। আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা। বা তৈরি করা। আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা বা আইন তৈরি করা। তারপর আমাদের আইনসভা, অর্থাৎ এই বিভাগের প্রধান হলো আইনসভা, মানে আমাদের আইন বিভাগের প্রধান। আইন বিভাগের প্রধান কি? আইন বিভাগের প্রধান হলো আইনসভা, মানে যেখানে বসে সবাই আইন নিয়ে আলোচনা করে আর কি, এটা হলো আইনসভা। আর আইনসভা কোথায়? আইনসভা হলো জাতীয় সংসদে। জাতীয় সংসদ। আমাদের আইন বিভাগের প্রধান হলো আইনসভা। আর আইনসভা কোথায় হয়? আইনসভা হয় জাতীয় সংসদে। জাতীয় সংসদের মধ্যে সদস্য সংখ্যা হলো 350। এর মধ্যে সদস্য হলো 350 জন। তারপর আমরা আলোচনা করব আমাদের বিচার বিভাগ নিয়ে। এগুলো একটু সাধারণ কথাগুলো আলোচনা করছি, পরে আমরা ডিটেলস আলোচনা করব। বিচার বিভাগ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বিচার বিভাগ হলো দুইটা, একটি হলো দেওয়ানি মামলা আর একটি হলো ফৌজদারি মামলা। এটি 2 ভাগে বিভক্ত। একটি হলো দেওয়ানি,
দেওয়ানি মামলা, আরেকটি হলো ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা। দেওয়ানি মামলাটা হলো আমাদের জমি জমা সম্পর্কিত, আর ফৌজদারি মামলা জমি সম্পর্কিত বাদে যে সকল মামলা হয়। দেওয়ানি মামলা হলো জমি সম্পর্কিত, জমি সম্পর্কিত। জমি সম্পর্কিত দেওয়ানি মামলা হলো জমি সম্পর্কিত, আর ফৌজদারি মামলা জমি বাদে, জমি বাদে বাকি সব মামলা। জমি বাদে বাকি সব মামলা হলো আমাদের ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত, আর জমি নিয়ে যে সকল মামলা হয় তা হলো দেওয়ানি মামলা। তারপর এই বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। আমাদের এই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হলো আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো হাইকোর্ট বিভাগ আর একটি হলো আপিল বিভাগ। সুপ্রিম কোর্টকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট দুইটি ভাগে অন্তর্ভুক্ত, একটি হলো হাইকোর্ট বিভাগ আর একটি হলো আপিল বিভাগ। একটি হাইকোর্ট বিভাগ আর একটি হলো আপিল বিভাগ। একটি হলো হাইকোর্ট বিভাগ আর একটি হলো আপিল বিভাগ। এখন আমরা ডিটেলসে পড়ব, অর্থাৎ নির্বাহী বিভাগকে ডিটেলসে পড়ব। এখন নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী পড়ব। কি? নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী পড়লে প্রথমেই পাবো আমরা রাষ্ট্রপতির ক্ষমতা। প্রথম পর্ব 1 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতাগুলো হলো, আমরা স্টেপ আকারে পড়ব। রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে 1 নম্বর হলো প্রধানমন্ত্রী নিয়োগ। অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া আমাদের রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়, এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতি পালন করে। তারপর দুই হলো সংসদ বিষয়ক ক্ষমতা। সংসদ বিষয়ক ক্ষমতা। সংসদ বিষয়ক সকল ক্ষমতা আমাদের রাষ্ট্রপতি নির্ধারিত করে। তারপর আদ্যদেশ জারি। 3 নম্বর হলো আদ্যদেশ জারি। তারপর 4 হলো প্রধান বিচারপতি নিয়োগ।
প্রধান বিচারপতি নিয়োগ দেন? প্রধান বিচারপতি নিয়োগ দেন আমাদের রাষ্ট্রপতি মহোদয়। তারপর অর্থ সংক্রান্ত কার্যাবলী আমাদের নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি। অর্থ সংক্রান্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে আমাদের রাষ্ট্রপতি। তারপর জরুরি অবস্থা নিয়ন্ত্রণ করে আমাদের রাষ্ট্রপতি, অর্থাৎ জরুরি সময় ভূমিকম্প যখন হয় তখন জরুরি যে সকল ব্যবস্থা নেওয়া হয় তা নির্ধারণ করে আমাদের রাষ্ট্রপতি। জরুরি ব্যবস্থা তারপর 7 নাম্বার হলো ক্ষমা প্রদর্শন। অর্থাৎ ক্ষমা প্রদর্শন মানে হলো যখন কোনো আসামিকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, তাহলে তো এই আসামিকে আর কেউ বাঁচাতে পারে না। তাই ওই আসামি যদি আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আকুতি মিনতি করে, ওনার পায়ে ধরে ক্ষমা চায় যে আর এরকম ভুল কখনোই করবে না, তাহলে যদি রাষ্ট্রপতি মহোদয়ের মন একটু নরম হয়, তাহলে রাষ্ট্রপতি মহোদয় যদি ক্ষমা করে, তাহলেই সে মুক্তি পাবে, আর না হয় এই দেশের কেউ তাকে মুক্তি দিতে পারবে না। তো এটি হলো আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা। তারপর আমরা দেখব প্রধানমন্ত্রীর ক্ষমতা। রাষ্ট্রপতি আমাদের কি ক্ষমতা পাই, তা হলো এই ক্ষমতাগুলো। তারপর 2 নম্বরে দেখব প্রধানমন্ত্রীর ক্ষমতা। প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলোর মধ্যে হলো 1 নম্বর হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার 1 নম্বর হলো নির্বাহী ক্ষমতা। প্রধানমন্ত্রীর আন্ডারে থাকবে নির্বাহী ক্ষমতা। তারপর 2 নম্বর হলো আইন সংক্রান্ত ক্ষমতা। প্রথম হলো নির্বাহী ক্ষমতা, তারপর হলো আইন সংক্রান্ত ক্ষমতা, তারপর হলো সংসদ পরিচালনা, তারপর 3 হলো সংসদ পরিচালনা। আমাদের সংসদ পরিচালনা করার দায়িত্বে সংসদের দায়িত্বে থাকবে আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ সংসদ কিভাবে পরিচালনা করা হবে তার দায়িত্ব নেবে আমাদের প্রধানমন্ত্রী। তারপর হলো রাষ্ট্রের কাজে সমন্বয় সাধন। আমাদের রাষ্ট্রীয় কাজে সমন্বয় সাধন। রাষ্ট্রীয় কাজের সমন্বয় সাধন, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে সকল কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো করা হবে, তার মধ্যে সমন্বয় সাধন করতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে, অর্থাৎ সাহায্য করতে হবে। তারপর অর্থ বিষয়ক ক্ষমতা। থাকবে প্রধানমন্ত্রীর কাছে। তারপর জাতির মুখপাত্র। জাতির মুখপাত্র মানে আমাদের দেশে যখন উন্নয়নমূলক কাজ হয়, তখন সব জনগণই আমাদের প্রধানমন্ত্রীর নামেই গুণগান করে, কারণ প্রধানমন্ত্রী এগুলা করেছে। বাট কেউ আর রাষ্ট্রপতিকে নিয়ে কি করে না, রাষ্ট্রপতির গুণগান করে না, এটাই। বাট
প্রধানমন্ত্রী যেহেতু এই উন্নয়নমূলক কাজগুলো করে, প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় কাজে সমন্বয় সাধন করে রাষ্ট্রীয় কাজে, তখন প্রধানমন্ত্রীর উন্নয়নের জন্যই সবাই প্রধানমন্ত্রীকে নিয়েই গুণগান করে, তাই প্রধানমন্ত্রী হলো জাতির মুখপাত্র। তারপর 7 নম্বরে দেখব দলীয় নেতা। দলের নেতা হলো আমাদের প্রধানমন্ত্রী। এখন আমরা পড়ব আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে প্রথমে আমরা পড়ব 1 নম্বর পাব আইন প্রণয়ন। আইন প্রণয়ন মানে আইন তৈরি করা। 2 নম্বরে হলো সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা, মানে সরকার যখন গঠন হবে তখন এগুলা নিয়ে আমাদের আইন বিভাগ জাতীয় সংসদের মধ্যে আলোচনা করা হবে, তাই এটি হলো সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। তারপর 3 নম্বর হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতা হলো আইন বিভাগের নেতৃত্বে। তারপর 4 নম্বর হলো বিচার সহায়ক ক্ষমতা। বিচার বিষয়ক ক্ষমতা। তারপর 5 নম্বর হলো সংবিধান সংশোধনী। তো এই ছিল আমাদের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এখন আমরা পড়ব আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এখন আমরা পড়ব বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। বিচার বিভাগের কার্যাবলীগুলো হলো 1 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। অর্থাৎ বিচার বিভাগে যে সকল বিচার করা হবে সবগুলো বিচার যেন ন্যায় হয়, ন্যায়ের পথে সত্যের পথে বিচার করা হয়, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। তারপর 2 নম্বর হলো আইন তৈরি বা আইন প্রণয়ন। 3 নম্বর হলো মৌলিক অধিকার সংরক্ষণ। মৌলিক অধিকার সংরক্ষণ। 4 নম্বর হলো আইনের ব্যাখ্যা প্রদান। তারপর 5 নম্বর হলো আইনের ব্যাখ্যা প্রদান। তারপর 5 নম্বর হলো সংবিধান রক্ষা করা।
তারপর 5 নম্বর হলো বিরোধের নিষ্পত্তি। 6 নম্বর হলো বিরোধের নিষ্পত্তি। বিরোধের নিষ্পত্তি। বিরোধের নিষ্পত্তি। 2007 সালে কি হয়েছিল? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। অর্থাৎ নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ একসাথে ছিল, আর আইন বিভাগ অন্যরকম। অর্থাৎ আইন বিভাগ শুধু আলাদা ছিল, আর বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ একত্রে ছিল। তাই 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। এটি হলো আমাদের এদিকের থিওরি। তারপর হলো বিচারপতি নিয়োগ প্রধান হলো রাষ্ট্রপতি। এগুলো তো আমরা পড়ছি। তারপর আমরা পড়ব কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন। এগুলো ভালোভাবে পড়লে, এই স্টেপগুলো ভালোভাবে মুখস্থ রাখলে আমরা এই অধ্যায়ের বস হয়ে যাব। তারপর এই স্টেপগুলো ভালোভাবে মনে রাখলেই এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ আসে সবগুলো আমরা সুন্দরভাবে আনসার করতে পারবো। তারপর কেন্দ্রীয় প্রশাসন যদি দেখি তাহলে আমরা পাবো বিভাগ, মানে কেন্দ্রীয় বিভাগ থেকে হলো জেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে হলো উপজেলা থেকে হলো বিভিন্ন মন্ত্রণালয় আর কি। সুতরাং আমাদের কেন্দ্রীয় প্রশাসনে সচিবের গুরুত্ব পরিসীম। কার গুরুত্ব? সচিবের গুরুত্ব অপরিসীম। সচিবের গুরুত্ব অপরিসীম। তো একজন মানুষ কখন সচিব হয়? সচিব হতে গেলে কি স্তর পাড়ি দিতে হয়? এই সচিব হতে গেলে কি স্তর পাড়ি দিতে হয়? তো প্রথমেই হয় সহকারী সচিব। সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব। সহকারী সচিব থেকে হয় সিনিয়র সহকারী সচিব। তারপর সিনিয়র সহকারী সচিব হয় উপসচিব। তারপর উপসচিব হয় যুগ্ম সচিব। তারপর যুগ্ম সচিব হয় অতিরিক্ত সচিব। তারপরে এই অতিরিক্ত সচিব আমাদের সচিবে পরিণত হয়। তো প্রথমে সচিব হওয়ার প্রথম স্টেপই হলো সহকারী সচিব। প্রথম হয় সহকারী সচিব, তারপর হয় সিনিয়র সহকারী সচিব। তারপর সিনিয়র সহকারী সচিব হয় উপসচিব। উপসচিব হয় যুগ্ম সচিব। উপসচিব হয় যুগ্ম সচিব, আর যুগ্ম সচিবের পরে হয় অতিরিক্ত সচিব, আর অতিরিক্ত সচিবের পরে আমাদের সেই সচিব মহোদয় হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করলে এবং এই চ্যাপ্টারের মধ্যে যে
পয়েন্টগুলো দেওয়া হয়েছে ওই পয়েন্টগুলো ভালোভাবে মুখস্থ রাখলেই এই চ্যাপ্টারটিকে আয়ত্তে আনা যাবে। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারটির এই পয়েন্টগুলো মনে রাখলে আর এগুলো একটু দেখে গেলেই এমসিকিউতে ভালো মার্ক তোলা যাবে। আর সিকিউতে বিচার বিভাগের ক্ষমতা সম্পর্কে আসলে এগুলো সুন্দরভাবে স্টেপ আকারে লিখে একটু বর্ণনা করে দিলেই 4-এ 4, 3-এ 3। তো ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তীতে কী ক্লাস চাও তাও কমেন্টে বলবা। ক্লাসটি কেমন লাগলো এটাও জানাবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।